বরানগর মঠ স্থাপন করার প্রথম অবস্থায় ঠাকুরের পার্শ্বদের মধ্যে তীব্র বৈরাগ্য ও কঠোরতা থাকায় তারা সকলে মুষ্টি ভিক্ষা করতেন এবং কঠোর সাধনা করতেন। একটা বড় কাপড়ের ওপরে ভিক্ষায় পাওয়া 5 মিশালি চাল তারা সেদ্ধ করে ভাত বানিয়ে সেই কাপড়টার ওপর রাখতেন এবং তার সাথে একটু লঙ্কার ঝোল করে নিয়ে চারিদিকে গোল হয়ে ঘিরে বসে সকলেই সেই অন্ন গ্রহণ করতেন। কিন্তু 5-6 মাস যাওয়ার পরে তাদের মনে সেই ভাবটা কেটে গেল। তখন সুরেশচন্দ্র মিত্র মাস্টার মশাই এবং বলরাম বসু সহ আরো কয়েকজন লোক আড়ালে থেকে ঠাকুরের সেবা পুজো এবং মঠের খরচের জন্য সামান্য সামান্য অর্থ সাহায্য করতে শুরু করেন। তখন মঠ বলে একটি সংঘ প্রতিষ্ঠিত হলো, তার সাথে একটি ঠাকুর ঘরেরও স্থাপন করা হলো। শশী মহারাজ সকালে ফুল তুলতেন, ঠাকুরের ভোগের ব্যবস্থা করে দিতেন এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিও করতেন। সন্ধ্যারতির পর ধুনোর পাত্রটি নিয়ে সাথে বাতির আলো নিয়ে শশী মহারাজ বরানগর মঠের বড় ঘরটিতে যে দেয়ালে অন্যান্য নানা রকম দেব দেবী ও মহাপুরুষদের ছবি টানানো ছিল, সেই ছবির সামনে গিয়ে আলো বা প্রদীপ দেখাতেন এবং সেই দেয়ালে প্রণাম করতেন। সেই ছবিগুলো সারদা মহারাজ কিছু কিছু কিনে এনেছিলেন। সেখানে যীশু খ্রিস্টের নানা রকম ভাবের ছবিও এবং অন্যান্য মহাপুরুষদের নানা রকম ছবি বড় ঘরটিতে টানানো ছিল। তার সাথে একটি বড় কালী মূর্তিরও ছবি সেখানে টানানো ছিল। শশী মহারাজ আলোর বাতি নিয়ে এবং হাতে ধুনো নিয়ে জয় মহারাজ, শ্রী গুরু মহারাজ বলে সবকটা ছবিতে প্রণাম করতেন। পরামানিক ঘাটের গলির ভেতরে বড়াল নামক একটি ব্রাহ্মণের ছেলে শশী মহারাজের সাথে এসে জুটল। এই ছেলেটি সকালবেলা এসে শশী মহারাজের সাথে ঠাকুর ঘরে নানা কাজ করে দিয়ে তাকে সাহায্য করতে লাগলেন। তারপরে ছেলেটি খেয়ে স্কুলে চলে যেতেন। স্কুল থেকে ফিরে আসার পর সে শশী মহারাজের সাথে ঠাকুরের জন্য নানা ফুলের মালা গাঁথতেন। শশী মহারাজকে সন্ধ্যার জন্য নানা রকম বন্দোবস্ত করে দিত ছেলেটি। সন্ধ্যাবাতি দিয়ে ছেলেটি শশী মহারাজের সাথে একসাথেই বরানগর মঠে বড় ঘরে টানানো মূর্তিগুলিকে ধূপদীপ দেখাতো এবং প্রণাম করত। ছেলেটির মা বাবা একটু অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু ছেলেটিকে বরানগর মঠে আসা কোনোরকম ভাবে আটকাতে পারেনি। প্রথম প্রথম বরানগর মঠে রান্নার জন্য কোনো রাঁধুনি রাখা হয়নি, কারণ সেই সময় ঠাকুরের পার্শ্বদের মধ্যে ছিল প্রচন্ড বৈরাগ্যভাব এবং কঠোরতা। নিজেরা সাধু হয়েছেন, কিন্তু অন্যকে ভিত্ত করে রাখা অসঙ্গত বলে মনে করে তারা আর রান্নার জন্য পাচক ব্রাহ্মণ রাখেননি। 5-6 মাস পরে তারা বুঝতে পারল যে তারা ভদ্রলোকের সন্তান, আগুনের সাথে যুদ্ধ করে রান্না করাটা খুবই দুরূহ ব্যাপার। সেই জন্য রামচন্দ্র নামক এক জনৈক ব্যক্তিকে তারা পাচক হিসাবে রেখেছিলেন। কিন্তু অনেক সময় আবার পাচকও থাকতো না। যখন পাচক থাকতো না, তখন নরেন্দ্রনাথ ও তার গুরু ভাইরা উনুন জ্বালিয়ে একজন ময়দা মাখতেন, একজন আটা বেলতেন, আর একজন কেরোসিন তেলের টিনের ডিবের ওপর বসে রুটি সেঁকতেন। নরেন্দ্রনাথ সহ অন্যান্য গুরু ভাইরা সকলেই এই আটা মাখা রুটি বেলা এবং রুটি সেকার কাজটি করতেন। যখন তারা এই কাজ করতেন, তারা হাতে কাজ করতেন আর মুখে তাদের চলতো শাস্ত্র আলোচনা ও নানা রকম দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা। একটু একটু তরকারি নিয়ে সকলেই বসে পড়তেন এবং গরম গরম রুটি ভাজা হতো এবং গরম গরমই তাদের পরিবেশন করত এবং সকলে সেটা খুব আনন্দ সহকারে খেতেন।
সেই সময় রাত্রিবেলা ঠাকুরের কোনো লুচির ব্যবস্থা ছিল না। রাতে ঠাকুরকে রুটি এবং সামান্য সুজির পায়েস ভোগ হিসাবে দেওয়া হতো। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত অনেক সময় স্কুল ফেরত মঠে চলে আসতেন এবং সেই রাতটা সকলের সাথে আনন্দ করে কাটিয়ে পরের দিন আবার চলে যেতেন। দমদমের মাস্টার যজ্ঞেশ্বর চন্দ্র নামক একজন ভদ্রলোকও সেই সময় তাদের এই বরানগর মঠে মাঝে মাঝে উপস্থিত হতেন। তো এই ছিল সামগ্রিকভাবে বরানগর মঠের প্রথম দিকের অবস্থা। এই বিষয়ে আপনাদের মতামত থাকলে সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা সকলে ভীষণ 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।